স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। সাথে আছি শাফাবিন ফরিদ এবং আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। নতুন বছরের প্রথম দিনে সারা দেশে শুরু হয়েছে বই বিতরণ। স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোতে দেয়া হচ্ছে বই। বর্ণিল আতশবাজিতে 2021কে বরণ। করোনার মধ্যে সীমিত আয়োজনে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। চলতি মাসেই আসতে পারে করোনা ভ্যাকসিন। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করছে সরকার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন এবছর। দেশের অর্জন ও অগ্রগতি নজর কেড়েছে বিশ্বের। এবং জিডিপির হিসেবে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ। রপ্তানি, রেমিটেন্স আর কৃষিতে সাফল্য, রিজার্ভ নতুন উচ্চতায়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবর। রাজধানী সহ সারা দেশের স্কুলগুলোয় বিতরণ করা হচ্ছে নতুন বই। বছরের প্রথম দিনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে পাচ্ছেন নতুন বই, আর মাধ্যমিকের শিক্ষার্থীরা পাচ্ছেন ধাপে ধাপে। দেশের বিভিন্ন বিভাগ এবং জেলার স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলছে বই বিতরণ। সব মিলিয়ে এবার বই বিতরণ করা হচ্ছে 34 কোটির বেশি। নতুন বই পেতে দীর্ঘদিন পর স্কুল আঙিনায় গিয়ে উৎফুল্ল শিশুরা। আজ থেকে 3 জানুয়ারি পর্যন্ত বই পাবেন নবম শ্রেণীর শিক্ষার্থীরা। 4 থেকে 6 জানুয়ারি অষ্টম শ্রেণী, 7 থেকে 9 জানুয়ারি সপ্তম শ্রেণী এবং 10 থেকে 12 জানুয়ারি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবেন বই। রাজশাহীতে প্রতিটি স্কুলে মুখে মাস্ক পরা নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করছে স্কুল কর্তৃপক্ষ। তবে জেলায় প্রাথমিকে প্রায় 86,000 বই এখনও পৌঁছায়নি, আর মাধ্যমিকে শুধুমাত্র সপ্তম শ্রেণীর 13টি বইয়ের মধ্যে মাত্র 7টি বই দেওয়া হচ্ছে। চট্টগ্রামের শিক্ষার্থীদের এবার একই সঙ্গে বই তুলে না দিয়ে ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে নতুন বই বিতরণ। বিভাগে এবার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে 3,37,000 বই বিতরণের কথা রয়েছে। বরিশাল নগরীর সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিভাগের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে 9,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 20 লাখ শিক্ষার্থীর মধ্যে বিতরণ হবে 2.25 কোটি বই। এছাড়া টাঙ্গাইল, মেহেরপুর সহ বিভিন্ন জেলায়ও চলছে বই বিতরণ উৎসব। আমি এতদিন বাসায় ছিলাম, আমার একটু ভালো লাগছিল না। আজ আমি স্কুলে এসেছি, আমার খুবই ভালো লাগছে। আজকে বই পেয়ে খুব ভালো লাগছে, কারণ নতুন বই পড়তে ভালো লাগবে। সকল বাচ্চার হাতে নতুন বছরে বই তুলে দিচ্ছি এবং ফুলের স্টিক দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছি। মাস্ক পরে অবশ্যই আসছে এবং বইটা আমরা সরকারি নির্দেশনা পেয়েছি যে বইটা সরাসরি বাচ্চাদের হাতে দিব না, ব্যাগে ভরে দিব। আমরা ঠিক সেভাবে দড়ি দিয়ে বেঁধে আমরা ব্যাগে করে বইটা দিয়েছি। আজকে শুরু হলো এবং পর্যায়ক্রমে উইদিন 1 উইক সকল শিক্ষার্থীদের কাছে আমাদের প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা বা আমাদের অন্যান্য কিন্ডারগার্টেন, যাদের ইবতেদায়ী, সকলের নিকটে আসলে বই পৌঁছে যাবে। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, আজকে আমরা দেখছি যে বই উৎসব সারা দেশেই, এবং সেখানে পরিস্থিতি এবং বিধিনিষেধ মেনে কতটুকু শিক্ষার্থীরা এসেছেন, এবং এই যে ধাপে ধাপে বই দেওয়া হচ্ছে সেটির আসলে কতটুকু প্রভাব পড়বে পড়াশোনায়? আসলে এবার কিন্তু বই উৎসব উদযাপিত হচ্ছে না, বই বিতরণ করা হচ্ছে। আগেই ঘোষণা দেওয়া হয়েছে যে করোনার কারণে বই উৎসব হবে না। কারণ উৎসব বলতে আমরা গত 10 বছর ধরে যেটি দেখে এসেছি যে স্কুলগুলোতে নানা ধরনের আয়োজন করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শিক্ষার্থীরা এক ধরনের আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে বইগুলো তারা নিয়ে যায়। তবে এবার কিন্তু পুরোপুরি ভিন্ন। বেশিরভাগ স্কুলে আমরা দেখেছি যে অভিভাবকরা আসছেন, শিক্ষার্থীদেরকে তারা কম নিয়ে আসছেন। আর যে সকল শিক্ষার্থীরা স্কুলে আসছেন তারা খুবই উদ্বেলিত, আনন্দিত, কারণ 9 মাসের বেশি সময় ধরে তারা বাসায় বন্দি।
তারা স্কুলে আসতে পারেনি এবং আমরা অনেক ক্ষুদে শিক্ষার্থীর সাথে আমি কথা বলেছিলাম। তারা আসলে খুবই আনন্দ, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। দৃশ্য যদি না দেখা যায় এবং তারা দীর্ঘদিন পরে বন্ধুদের সাথে তাদের দেখা হচ্ছে এবং তারা গল্প করছে আমি দেখেছি। আর বই বিতরণের যে বিষয়টি পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই বই বিতরণ করা হচ্ছে। আমি রাজধানীর বেশ কয়েকটি স্কুলে গিয়েছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছি। আমি দেখেছি যে সেখানে ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে এবং একটি লাইন ধরিয়ে, নিরাপদ দূরত্বে লাইন ধরিয়ে বই দেওয়া হচ্ছে এবং সেখানে হাত স্যানিটাইজ করা হচ্ছে। মাস্ক পরে শিক্ষার্থীরা আসছেন, অভিভাবকরা মাস্ক পরে আসছেন। তো বলা চলে যে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দেওয়া হচ্ছে। আর এবার 3 ধাপে বই দেওয়া হবে, অর্থাৎ একটি শ্রেণীর জন্য 3 দিন করে সময় নেওয়া হয়েছে যাতে কিন্তু করে এই 3 স্বাস্থ্যবিধি। দিনে কি আসলে পুরোপুরি বই বিতরণ সম্ভব হবে কিনা? আরেকটি বিষয় আমরা দেখছি যে অনেকগুলো জায়গায় বই, যেমন প্রাথমিকে 86,000 বই এখনো পৌঁছেনি এবং মাধ্যমিকে শুধুমাত্র সপ্তম শ্রেণীর 13টি বইয়ের মাত্র 7টি বই দেওয়া হচ্ছে। এই যে বইগুলো আসলে পুরোপুরি যে বই পাওয়ার বিষয়টি, সেটি আসলে কবে নাগাদ সম্ভব হবে এই পরিস্থিতিতে? এবার করোনার কারণে এই বছরে বই ছাপানোর কাজ শুরুতেও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, দরপত্র আহ্বানও দেরিতে করা হয়েছিল। তারপরে কাগজ নিয়ে একটি দীর্ঘ সময় সংকট ছিল মুদ্রণ মালিকদের সাথে কাগজ মিল মালিকদের, কারণ কাগজের দাম নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। তারপরও এই বলা চলে যে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে পুরোদমে বই ছাপানোর কাজ শুরু হয়েছে। একদম খুব কম সময়ের মধ্যে যতটুকু সম্ভব বই তারা দিয়েছে। তবে অনেক বিষয়ের বই এখন পর্যন্ত ছাপা শেষ হয়নি, এখনও মুদ্রণ প্রতিষ্ঠানগুলোতে ছাপার কাজ চলছে, বই পাঠানো হচ্ছে, পুরোদমে কাজ চলছে। আর এই যে কাজের যে সময়সীমা, সেটিও কিন্তু এবার বাড়ানো হয়েছে। এবার 12 তারিখ পর্যন্ত মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর কাজের সময়সীমা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে এই 12 তারিখের মধ্যেই সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। সেই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এবারই প্রথম বার যে এই গত বছরের যে বইগুলো ছিল সেগুলো কিন্তু এনসিটিবি জমা নিয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে জমা নিয়েছে। আর এই 12 তারিখের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের টার্গেট বই পৌঁছে দেওয়া। যদিও বা যারা সংশ্লিষ্ট রয়েছেন অথবা কাজের যে গতি, তাতে বলা চলে যে আরও কয়েকদিন বেশি সময় লাগতে পারে বই পৌঁছে যেতে। আর আজকের আমি রাজধানীতেই দেখেছি যে অনেক স্কুলে বই যায়নি, মানে সব বিষয়ের বই যায়নি। বিশেষ করে নবম শ্রেণীর অনেক বিষয়ের বই আসেনি এবং অনেক স্কুলে নবম শ্রেণীর কোনো বইই যায়নি। আপনি তো সেক্ষেত্রে যেই বিষয়গুলো আসলে এখন শিক্ষার্থীরা বই হাতে পাচ্ছেন না, সেগুলো পরবর্তী থেকে নির্ধারিত সময় নির্ধারণ করে দেওয়া হবে, সেগুলোর জন্য কি আবারও শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে? মানে এই 12 তারিখ পর্যন্ত স্কুলগুলোই নির্ধারণ করবে, তাদের হাতে যখন বই আসছে তারাই নির্ধারণ করবে, যেহেতু প্রত্যেকটি শ্রেণীর জন্য কিন্তু 3 দিন করে সময় বেঁধে দেওয়া হয়েছে। তো এই 3 দিন বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই তারা এই বইগুলো বিতরণ করবে এবং তারা এই স্কুল কর্তৃপক্ষই তাদের পরিকল্পনা তৈরি করবেন যে কিভাবে এই বইগুলো দিবেন, যে যখন বইগুলো আসবে তখনই শিক্ষার্থী অভিভাবকদের কাছে সেই শ্রেণীর বইগুলো তারা পৌঁছে দিবেন বলে মন্ত্রণালয়ের প্রাথমিকভাবে সিদ্ধান্ত বা মন্ত্রণালয় থেকে সেরকমটাই নির্দেশনা দেওয়া হয়েছে। যদি শিক্ষার্থী না আসতে পারে তাহলে তার অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হবে। আর মন্ত্রণালয় খুব জোর দিয়েই বলছে যে তারা 12 তারিখের মধ্যে বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেবে। এই কারণেই 12 তারিখ পর্যন্ত এই 3 ধাপের অন্যতম একটি কারণও কিন্তু এটি যে 12 তারিখ পর্যন্ত সময়টি রাখা হচ্ছে, যেহেতু মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে 12 তারিখ পর্যন্ত সময়সীমা এবার বাড়ানো হয়েছে। আর বই সারা দেশেই পৌঁছাচ্ছে। তারপরে সারা দেশে এখন পর্যন্ত আসলে আমরা জানি না যে বইয়ের কাগজের মান নিয়ে কিছু প্রশ্ন ডিসেম্বরের দিকে উঠেছিল এবং তখন এনসিটিবি এগুলো জোরালোভাবে বন্ধ করে, বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করে, বেশ কিছু প্রতিষ্ঠানের বইও বাতিল করে দেয়। এখন পর্যন্ত পুরো দেশের চিত্রটি বোঝার এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। হয়তোবা আজকের অথবা কালকের মধ্যে আমরা জানতে পারবো যে বইয়ের কাগজের মানটি। আপনি কি মনে করেন যে আমরা যেটা দেখেছি যে অন্যান্যবার আসলে 1 জানুয়ারির মধ্যে সকল বইপত্র আসলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায়, এটি আমাদের একটি করোনা পরিস্থিতির কথা আমরা জানি, এর বাইরেও কি অন্য কোনো ত্রুটি ছিল আসলে এই দরপত্র বা অন্যান্য যে দেরি হয়েছে এবং বিষয়গুলোতে সব ধরনের বই আসলে এখনো আসেনি, এই বিষয়টির মধ্যে শুধু করোনা দায়ী নাকি অন্য কোনো বিষয় এখানে আছে? এর পেছনে করোনা তো মূলত দায়ী, তাছাড়াও অন্য কিছু কারণ রয়েছে। যেমন কাগজ নিয়ে আমি প্রথমেই বলেছিলাম, কাগজ নিয়ে একটি সংকট তৈরি হয়েছিল, কারণ দরপত্র যখন দেয়া হয় তখন এই মুদ্রণ প্রতিষ্ঠানগুলো কাগজের যে দাম দিয়েছিল
পরবর্তীতে তারা যখন বই ছাপার কাজ শুরু করতে যায়, কাগজের মিল মালিকরা তার থেকে কাগজের দাম অনেক বাড়িয়ে ফেলে এবং কাগজের যে সাপ্লাই সেটিও কম ছিল, যার ফলশ্রুতিতে তারা বইগুলো প্রায় বলতে গেলে ওয়ার্ক অর্ডার হওয়ার পরও প্রায় 15-20 দিন তারা বই ছাপানোর কোনো কাজই করেনি। আমি যেটি শুরুতেই বলছিলাম যে নভেম্বরের মাঝামাঝি বলতে গেলে শেষের দিক থেকে বই ছাপানোর কাজ পুরোদমে শুরু হয়েছে। মুদ্রণ প্রতিষ্ঠানগুলো তখন কাগজ মিল মালিক যারা রয়েছে তাদের সাথে মুদ্রণ প্রতিষ্ঠানদের এক ধরনের সমঝোতা হয়েছে, তারপরেই তারা বই ছাপানোর কাজ শুরু করে এবং সেই বই ছাপানোর কাজ এখনও চলছে। এখনও মুদ্রণ প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই, যাই হোক, নতুন বছরে 12 তারিখের মধ্যে সকল শিক্ষার্থীর হাতে সব ধরনের বই পৌঁছে যাক, এই প্রত্যাশা আমাদেরও। নুরুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। আমরা এই বিষয়ে আরও কথা বলবো এবং এই বিষয়ে আরও খবর জানবো। সহকর্মী হাসিবুর রহমান বিল আমাদের সাথে যোগ দিচ্ছেন বগুড়া থেকে। হাসিবুর, আপনি শুনছিলেন যে রাজধানীর বই বিতরণ পরিস্থিতি, এবং আপনার কাছ থেকে জানতে চাই বগুড়ার পরিস্থিতি জানতে চাই, যেহেতু সব ধরনের বই পৌঁছেনি বা মাধ্যমিক এবং প্রাথমিকে, কিভাবে বই বিতরণ হচ্ছে এবং স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, উপস্থিতি কেমন শিক্ষার্থীদের? হ্যাঁ, বলা যায় যে যতটা সম্ভব পুরোটাই মানা হচ্ছে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে। আজকে এই বই বিতরণ অনুষ্ঠানে যারা এসেছিলেন তারাও চেষ্টা করেছেন স্বাস্থ্যবিধি মেনেই বই বিতরণের যে কার্যক্রম সেটি পরিচালনা করার। একই সাথে যারা বই নিতে এসছেন তারাও চেষ্টা করেছে যে স্বাস্থ্যবিধিটা মানার জন্য। তবে তারপরেও নানা ধরনের সীমাবদ্ধতা থেকেই যায়, কারণ এত বড় একটি আয়োজনে এইরকম সামান্য ত্রুটি বিচ্যুতি কিছু কিছু ক্ষেত্রে থেকে যেতে পারে। তবে আমরা সব মিলিয়ে যেটি দেখেছি যে বই বিতরণে এবার তেমন কোনো ত্রুটি লক্ষ্য করা যায়নি। কেন আপনি জানেন যে একটি বৈশ্বিক মহামারী করোনা, যেটির কারণে আসলে সারা পৃথিবী স্তম্ভে গেছে, সেইখানে এই বই বিতরণও কিছুটা উচ্ছ্বাস কম এবার আমার কাছে পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে যারা প্রত্যেক বছর বই নেওয়ার বিষয় নিয়ে বেশ আনন্দ উচ্ছ্বাসের মধ্যে স্কুলে আসে এবং বই নিয়েই ফেরেন, সেই জায়গাটা এবার কিছুটা ভাটা দেখেছি। তবে তারপরে বই দেওয়া হয়েছে। আমি এই বিষয়গুলো নিয়েই এখন কথা বলতে চাচ্ছি বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যিনি শ্রদ্ধেয় প্রধান শিক্ষিকা হিসেবে আছেন মোসাম্মদ রাবিয়া খাতুন। আমরা একটু তার কাছে যাচ্ছি যে বই নিয়ে তারা এইবার কি ধরনের আয়োজন করেছে, বিশেষ করে বছরের প্রথম দিনটিতে তারা কিভাবে বই বিতরণ করেছেন, আপনি একটু যদি বলতেন যে কেমন। ধন্যবাদ। আমরা 2021 সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই প্রত্যাশা দিয়েই বই বিতরণ উৎসব শুরু করেছি। যদিও উৎসবের মতো হয়নি, কিন্তু আমাদের বাচ্চাদের চেষ্টা ছিল, উচ্ছ্বাস তাদের চোখে মুখে আমরা দেখতে পেয়েছি, যা মাস্ক দিয়ে ঢাকা ছিল। তারপরেও আমরা যে এবার পর্যায়ক্রমে প্রতি বছর হতো মাঠ ভর্তি বাচ্চারা, সব ক্লাসে, ক্লাস 3 থেকে 9 পর্যন্ত অধিকাংশ বাচ্চা স্কুলে আসতো বই নেওয়ার জন্য, বইয়ের যে নতুন বইয়ের স্বাদ, গন্ধ, রং, পেপার এসব দেখার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য। তো সেই জায়গায় এই বছরে সেটিকে সীমিত করা হয়েছে যে স্বাস্থ্যবিধি মানার জন্যই পর্যায়ক্রমে তাদেরকে বই দেওয়া হবে। আজকে নবম শ্রেণীর বই দেওয়া হয়েছে তাদেরকে, এইভাবে গ্রুপ তাদেরকে গুচ্ছ করে প্রত্যেক ক্লাসের 3 দিন করে সময় বেঁধে দেওয়া হয়েছে এটি। তো সেভাবে আমরা বই দিয়েছি, 9-এর বই, তারা এর পরেও আরও 2 দিন পাবে এবং বই আসা পর্যন্ত, যে পর্যন্ত আমরা পাই বই তাদেরকে পৌঁছে দেওয়া হবে, তারা বই নিয়ে যাবে। এবার বইয়ের মান নিয়ে কোনো প্রশ্ন উঠেছে কিনা, আপনি বই দেখেছেন কিনা, মান কেমন দেখেছেন? আমি বই দেখেছি, আমি কয়েকদিন আগে থেকেই বই দেখছি, বই চমৎকার হয়েছে। আমি বলবো যে বিগত বছরের তুলনায় এবছরের বই অনেক সুন্দর হয়েছে। তার রংটা, যে প্রচ্ছদ, ইনার পেজ সুন্দর হয়েছে, সেখানে সুবর্ণ জয়ন্তীর কথাগুলো, ছবি দেওয়া হয়েছে, বিবরণ দেওয়া হয়েছে, তারপরে ভেতরের লেখা এবং ছবিগুলো যথেষ্ট সুন্দর হয়েছে। কাগজের মানটাও ভালো এসেছে, ছাপার মানটাও ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, প্রত্যেক বছর এই স্কুলটি, যেটি বগুড়া শহরের বালিকাদের জন্য সবচাইতে গর্বের জায়গার একটি স্কুল, সেটিতে যে উচ্ছ্বাস ছিল এবার কিছুটা কম হলেও বই নেওয়ার পরে আমরা দেখেছি যারা উচ্ছ্বাস কম হলেও এই বছর নাগাদ সংকট কেটে যাবে এবং শিক্ষার্থীরা বই হাতে নিয়ে স্কুলে ক্লাসে যাবে, সেই প্রত্যাশা আমাদের। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পুরনো যা কিছু অবরুদ্ধ করেছে সময়, ভেসে যাক তা নতুনের আহ্বানে, সুস্থ হোক পৃথিবী, এমন প্রত্যাশা সামনে রেখে নতুন বছরকে বরণ করেছে রাজধানীবাসী। নতুন বছর ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, এমনটি আশা মানুষের মনে।
করোনা সংক্রমণ সহ সব সংকট মোকাবিলার শক্তি এবং জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় নতুন বছরে পদার্পণ সবার। নতুন বছর 2021 বরণে রাজধানীর আকাশে উঠছে ফানুস, আকাশ ভরা আতশবাজির আলোকছটা, বর্ণিল সাজে পুরান ঢাকা এলাকা। রাত 12টা বাজতেই নতুন বছরের শুরু। কালের গর্ভে আরও একটি বছর হারিয়ে গিয়ে নতুন প্রত্যাশা বয়ে নিয়ে আসলো 2021 সাল। সেই নতুনের সম্ভাবনাতেই যেন এই উল্লাস। নতুন বছর বয়ে আনুক নতুন আশা, জাগুক প্রাণ, আরও সমৃদ্ধ হোক দেশ ও জাতি, এই প্রত্যাশা সবার মনে। আমি চাই সামনে ব্যবসা ভালো হোক, বাংলাদেশের মানুষ সুস্থ থাক, করোনা থেকে আল্লাহ পাক সব হেফাজত করুক। আমি অনেকদিন ধরে স্কুলে যেতে পারি না, আমার খুব ভালো লাগে না। আমি টিচারদের সাথে দেখা করতে পারি না, টিচারদের অনেক মিস করি। লকডাউন, কোয়ারেন্টিন, আইসোলেশন, করোনা শনাক্ত, মৃত্যু, এই জালে আটকা পড়েছিল 2020। তাই নতুন বছরের চাওয়া মুক্ত হোক পৃথিবী এই মরণ ব্যাধি থেকে। ভার্চুয়াল নয়, বরং ফের প্রিয়জনের হাতে হাত, কাঁধে কাঁধ দিয়ে সুন্দর আগামীর দিকে এগিয়ে যাওয়ার বছর হোক 2021। 2020 থেকে শুরু থেকে খুব খারাপ একটা দিন গেছে। সো আমরা চাই আগামী বছরটা যাতে খুব ভালো হয়, সবার জন্য যাতে খুব ভালো একটা দিন হয়, করোনা ছাড়া হয়। নতুন বছরে চাই জীবনটা ভালো কাটুক, আনন্দময় কাটুক, জীবনের সকল গ্লানিগুলো দূর হোক। করোনা থেকে রক্ষা পেতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে পৃথিবী জুড়ে। এর মাঝেই আবার নতুন রূপে করোনা হাজির। আতঙ্কের বারুদে ফের যেন আগুন। তাই অনিশ্চয়তা নিয়েই নতুন বছরে পা রাখছে পৃথিবীর মানুষ। নগরবাসীর প্রার্থনা, নতুন বছর হোক নির্মল সূর্যোদয়ের। সব নিষেধের বেড়াজাল ভেঙে ফের হেসে উঠুক বাংলাদেশ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর ভয়াবহতাকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে বিশ্বজুড়েই করোনা সতর্কতা মেনে চলছে উৎসব। সংক্রমণের ভয়াবহতা বেশি এমন অনেক দেশেই বাতিল করা হয়েছে বর্ষবরণের নানা আয়োজন। করোনা মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়েছে দেশের স্বাস্থ্য খাতের নানা অসঙ্গতি। দুর্নীতি আর অব্যবস্থাপনার যেসব অভিযোগ উঠেছে তা খণ্ডাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। উদ্দেশ্য টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রয়োগ। নতুন বছরে দেশের স্বাস্থ্য খাতের জন্য সবচেয়ে বড় সুখবর, এ মাসেই পাওয়া যাবে ভ্যাকসিন। শুরুর দিকে 4.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া যাবে। আশা করছি শুরুতেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব এবং আপনারা জানেন যে বিশ্বের কয়েকটি দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে এবং আমরা যে ভ্যাকসিন সরাসরি ক্রয় করেছি 3 কোটি ডোজ এবং এটা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটিজে যে আরো 20% পপুলেশনের জন্য যে ভ্যাকসিন আসবে, মোটামুটি আমরা 4.5 কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা আমাদের ইতিমধ্যে হয়েছে। নতুন বছরের স্বাস্থ্য খাতে আছে আরও বেশ কিছু আশার খবর। সারা দেশের জেলা হাসপাতালগুলো শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি হাসপাতালে বাড়বে শয্যা সংখ্যা, স্থাপিত হবে কোভিড আইসোলেশন ইউনিট, আইসিইউ ইউনিট, সংক্রমণ প্রতিরোধ বিভাগ। এছাড়া অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা, বার্ন ইউনিট প্রতিষ্ঠা এবং বর্জ্য ব্যবস্থাপনাও শক্তিশালী করা হবে। ঢাকা মেডিকেল কলেজকে 5,000 শয্যায় উন্নীত করা, 8 বিভাগে আধুনিক ক্যান্সার হাসপাতাল এবং মহাখালীতে বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী করার কাজও শুরু হবে এবছরেই। এছাড়া মানসিক হাসপাতাল, আমাদের যেটা পাবনায় মানসিক হাসপাতাল রয়েছে, সেটাকেও আরো সম্প্রসারণ করে আধুনিকায়ন করা এবং সেটাকে আরো জোরদার শক্তিশালীকরণ, এই প্রকল্পটা নিয়েও আমরা কাজ করছি। আমরা আরো কাজ করছি আমাদের মহাখালী এলাকায় যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে অর্গানাইজ করে একটা বঙ্গবন্ধু স্বাস্থ্য নগরী প্রতিষ্ঠা করা, এই ধরনের একটা প্রকল্প নিয়েও আমরা পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সংকট কাটাতে স্বাস্থ্য খাতে প্রায় 50,000 জনবল নিয়োগের সুখবরও আসতে পারে এবছর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020 সালের শেষ দিনে বিশ্বে করোনায় 13,400 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 7,36,000-এর বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 18,25,000। মোট শনাক্ত 8,38,00,000। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 5,93,00,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার করোনায় 3,438 জনের প্রাণহানি হয়েছে।
নতুন শনাক্ত 2,28,000-এর বেশি। সবচেয়ে বেশি মৃত্যু লস অ্যাঞ্জেলস ও ক্যালিফোর্নিয়া রাজ্যে। আবারও সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। বিস্তার কমাতে বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে সান ফ্রান্সিসকো গভর্নর। ব্রাজিলে একদিনে 1,000-এর বেশি মৃত্যু ও নতুন 56,000 রোগী শনাক্ত হয়। মেক্সিকোতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 1,052 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 12,000 রোগী। পর্তুগালেও বেড়েছে সংক্রমণ। যুক্তরাজ্যের দ্বিতীয় দফার বিস্তার শুরুর পর 31শে ডিসেম্বর সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন 56,000 রোগী। মারা গেছে 964 জন। সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ফ্রান্সের নাগরিকে। এছাড়াও বৃহস্পতিবার দেশটিতে 20,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। ফের অভ্যন্তরীণ সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলীয় সরকার। শুক্রবার থেকে বন্ধ হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া রাজ্যের সীমান্ত। বৃহস্পতিবার রাশিয়ায় 27,000, ইতালিতে 23,000, স্পেনে 15,000, জার্মানিতে 23,000 রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার চীনে একজনের দেহে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার কারাগারে বাড়ছে সংক্রমণ। এদিকে দেশ জুড়ে জরুরি অবস্থা জারির পদক্ষেপ নিতে পারে জাপান সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর 50-এ পা দিল বাংলাদেশ। উদযাপন হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 30 লাখ শহীদের আত্মত্যাগে স্বাধীন হওয়ার 50 বছরেই বাংলাদেশের অর্জন এবং অগ্রগতি নজর কেড়েছে সারা বিশ্বের। বিশ্ব নেতাদের উপস্থিতিতে 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে চায় সরকার। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, নতুন বছরে 14,000 গৃহহীন মুক্তিযোদ্ধাকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। 1971 থেকে 2021 স্বাধীনতার 50 বছর। উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে ধাবমান বাংলাদেশের জন্য এ এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রত্যাশা আছে বিশ্ব নেতাদের উপস্থিতিতে ঘটা করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের। তবে সবকিছু এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীও দেখিয়েছেন আসার আগ্রহ। পাকিস্তানিদের বর্বর আক্রমণে মুক্তিযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ। এদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। কিন্তু 50 বছর পরে বাংলাদেশ অর্থনীতির সব সূচকে দুর্দান্ত অবস্থানে, প্রশংসায় সারা বিশ্ব। এ এক দারুণ অর্জন বলছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। তবে উন্নয়নকে টেকসই করতে জ্ঞানভিত্তিক জাতি গঠনে গুরুত্ব দেওয়ার তাগিদ তার। আমাদের সময় মানুষের খুব কম মানুষের 2-3টি পোশাক ছিল, পায়ে একটা জুতো ছিল বা স্যান্ডেল ছিল। আমি যদি খালি সেদিক থেকে বিচার করি তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ কত দ্রুত কোন পর্যায়ে পৌঁছেছে। এই উন্নয়নের সঙ্গে, এই জিডিপি বৃদ্ধির সঙ্গে শিক্ষা সংস্কৃতির জিডিপি সমান্তরালে বৃদ্ধি করতে হবে। এই জিডিপি বৃদ্ধি হওয়ার না হওয়ার কারণে আজকে ভাস্কর্য ভাঙতে চাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সামিল হতো উন্নত দেশের কাতারে, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 30টা বছর তো আমাদের মানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তার 20 ভাগও হয়নি। একই অনুপাতে যদি উন্নয়ন হতো তো আমরা তো এখন সিঙ্গাপুরকে ছাড়িয়ে থাকতাম। গৃহহীন মুক্তিযোদ্ধাদের মুখে হাসি ফোটাতে এবছরই তাদের আবাসনের ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী। ফেব্রুয়ারিতে শুরু হবে এই প্রকল্পের কাজ। যে বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা 14,000 মুক্তিযোদ্ধাদের উন্নত মানের বাড়ি, প্রত্যেকটা প্রায় 16 লক্ষ টাকার অধিক টাকা ব্যয় একটা করে বাড়ি, এটার ডিজাইন নীতি সবই খুবই উন্নত মানের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত হয়েছে বিশেষ মন্ত্রিসভা কমিটি। দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, তাই স্বাধীনতার চেতনা ও দেশবিরোধীদের ষড়যন্ত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুবর্ণ জয়ন্তীতে বছর জুড়ে নেওয়া হবে নানা উদ্যোগ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বছরে করোনার সংকট কাটিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই আশা প্রকাশ করেন তিনি। পরে নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে আসারও প্রত্যাশা করেন ওবায়দুল কাদের। ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হোক সম্ভাবনা নতুন কলি,
দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। এটাই বৃহত্তর রাজনৈতিক ঐক্য সৃষ্টি করে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্র দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশ্বাস মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। এই লক্ষ্যে তারা সফল হবেন বলেও বিশ্বাস ব্যক্ত করেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, নতুন বছরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা শপথ নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। একটি নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ইনশাআল্লাহ এটাতে সফল হবে বলে আমরা। মেট্রো রেল, পদ্মা সেতু সহ একসাথে চলছে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কর্মযজ্ঞ। কয়েক বছর আগে যা ছিল স্বপ্ন, শিগগিরই দৃশ্যমান হবে সেগুলো। সুফল পেতে শুরু করবে দেশ। যোগাযোগ ও অর্থনীতিতে আসবে বিশাল পরিবর্তন। পরিকল্পনামন্ত্রীর আশা, এমন উন্নয়নে বিশ্বকে অবাক করে দেবে বাংলাদেশ। করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব, তার প্রভাব পড়ে পদ্মা সেতুর নির্মাণ কাজেও। সব বাধা পেরিয়ে দৃশ্যমান হয়েছে 6.15 কিলোমিটার সেতু। মূল সেতুর 91% কাজ শেষ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি 82.5%। 2022 সালে এটি চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। সবচেয়ে অহংকারের দিক, বাংলাদেশ সরকারের 30,000 কোটি টাকায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। 2001 সালে 4 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2007 সালে 10,162 কোটি টাকার প্রকল্প একনেকে পাস হয়। সেটি বেড়ে দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি হবে 1 থেকে 1.5 ভাগ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে 2 ভাগের বেশি। এই সেতুর মাধ্যমে মংলা ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে যুক্ত হবে রাজধানী এবং সরাসরি যোগাযোগ স্থাপিত হবে চট্টগ্রামের সাথে। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত 39,258 কোটি 13 লাখ টাকা ব্যয়ে 173 কিলোমিটার রেলপথ প্রকল্পেরও অগ্রগতি হয়েছে 31%। দ্রুতগতিতে আধুনিক যান মেট্রো রেলও নগরবাসীর কাছে এখন আর স্বপ্ন নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবছরই চালু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল অংশ। 20 কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 38 মিনিট। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে 53 ভাগের বেশি। এ মাসে মেট্রো রেলের 5টি কোচ দেশে আসার কথা রয়েছে। আপাতত 5টি স্টেশনে পরীক্ষামূলকভাবে চালানো হবে। মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত মূল সড়ক ধরেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। সারি সারি পিয়ারের উপর একের পর এক বসছে ভায়াডাক্ট। এর মধ্যে আগারগাঁও অংশে 11 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ শেষ হয়েছে। মতিঝিল অংশেও চলছে ভায়াডাক্ট নির্মাণ। এর সঙ্গে সমান তালে এগিয়ে চলছে রেল লাইন বসানোর কাজ। রেল লাইন বসানো হয়েছে এখন পর্যন্ত 5 কিলোমিটারের বেশি। আগারগাঁও অংশে 9টি স্টেশনের সবগুলোর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে বাকিগুলো নির্মাণ শেষ হবে। মতিঝিল অংশেও চলছে স্টেশন নির্মাণের কাজ। দেশের সবচেয়ে ব্যয়বহুল ও প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনায়। এর ব্যয় ধরা হয়েছে 1,13,000 কোটি টাকা। 90% অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া। করোনাকালে অনেক প্রকল্প গতি হারালেও বাধাগ্রস্ত হয়নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি 30 ভাগের বেশি। এই কেন্দ্রে 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিট 2023 সালে এবং দ্বিতীয় ইউনিট 2024 সালে উৎপাদনে যাওয়ার কথা। 1961 সালে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2017 সালে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে 3.5 কিলোমিটারের বঙ্গবন্ধু টানেল।
এর ব্যয় ধরা হয়েছে ৯,৮৮০ কোটি টাকা। চীনের অর্থায়নে নির্মাণ করছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। এই প্রকল্পের অগ্রগতি হয়েছে ৬১ ভাগ। এরই মধ্যে নদীর তলদেশে প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ দুটি টিউবের মধ্যে একটির খনন ও রিং স্থাপন করা হয়েছে। দ্বিতীয় টিউবের খনন কাজও চলছে। ২ মুখের সড়ক ও ওভারপাস নির্মাণ করা হচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য। ৪৫% কাজ শেষ হয়েছে দোহাজারী রামু কক্সবাজার ঘুমধুম রেল লাইন প্রকল্পের কাজ। ১৮,০৩৪ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সঙ্গে $১৫০ কোটি ঋণ চুক্তি হয়। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত অংশ এর আগেই শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা থাকছে। আগামী সপ্তাহে সারা দেশে কমতে পারে তাপমাত্রা, একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা এ মাসেই। এবং দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। চাষিদের রক্ষায় আমদানিতে 50% শুল্ক আরোপের তাগিদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি মাথাপিছু জিডিপির হিসেবে পেছনে ফেলছে বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতকে। রপ্তানি, রেমিটেন্স আর কৃষিতে অব্যাহত সাফল্যে মাথাপিছু আয় আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছবে নতুন উচ্চতায়। উপমহাদেশের সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ। পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ আর লুটপাটে জন্মলগ্নে যার খেতাব ছিল তলাবিহীন ঝুরি। অন্যদিকে বাংলাদেশের ২৪ বছর আগে স্বাধীন হওয়া বিশাল আয়তন ও জনগোষ্ঠীর ভারত নানা প্রাকৃতিক সম্পদে ভরা। বয়সে নবীন আর প্রাকৃতিক সম্পদ কম হলেও শিশু ও মাতৃমৃত্যু, ক্ষুধাসূচক, দারিদ্র্য বিমোচন সহ নানা সূচকে ভারতকে আগেই ছাড়িয়েছে বাংলাদেশ। এবার মাথাপিছু জিডিপিতেও পেছনে পড়ছে উপমহাদেশের মোড়ল। আর সেই সুখবর মিলবে এবছরই। জিডিপির বিচারে পেছনে পড়বে বিশ্বের নামিদামি আরও কয়েকটি দেশ। আমার ধারণা আমরা এর আগে যে গতিতে উঠেছিলাম 18-19 সালে সর্বোচ্চ গতিতে 8.5 আমাদের প্রবৃদ্ধি ছিল, এই বছর আমাদের ব্রেক থ্রু বছর, ট্রানজিশনের বছর, আমরা আবার সেই পুরনো ধাপে যেতে পারবো। স্বাধীনতার 50 বছর পূর্তির আগেই আরও বড় একটি মাইল ফলকে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে হচ্ছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির দ্বিতীয় মূল্যায়ন। মিলবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সুপারিশ। আর্থিক সামর্থ্যের কারণেই সেই উত্তরণ, আমাদের ভঙ্গুরতাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সে কারণে এই উত্তরণ, মানব সম্পদের উন্নতি সে কারণে এই উত্তরণ। দেশের আত্মমর্যাদা বাড়বে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এই কারণে যে দেশের সামর্থ্য আছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থার বিচারে 2021 সাল হবে বাংলাদেশের বহু অর্জনের। করোনার ক্ষত কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি। রেমিটেন্স, রপ্তানি, বিদেশি বিনিয়োগ সবই বাড়বে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছবে $50 বিলিয়ন মাইলফলকের কাছাকাছি। এসব অর্জনের মাঝে নিহিত থাকবে 21 লাখ কর্মসংস্থান। আরও বেশি মানুষ আসবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়। মান বাড়বে শিক্ষা ও স্বাস্থ্যসেবার। দারিদ্র্যকে আরও আমরা বিষে নেমেছি, এইটাকে যাতে এই বছরে 18-17 কাছাকাছি যেতে পারি আগামী 2 বছরের মধ্যে। 30 সালের মধ্যে এটাকে 5-7 নামানোর আমাদের টার্গেট আছে। সরকার বলছে আর্থিক সহ বিভিন্ন খাতে স্বচ্ছতা নিশ্চিতে জোর দেয়া হবে। সার্বিকভাবে ব্যবসার পরিবেশ উন্নয়ন সূচক, সক্ষমতা সূচক সহ বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে উন্নতি করবে বাংলাদেশ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এরই মধ্যে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন শেষ হয়েছে। গ্রিড এলাকায় যে কেউ চাইলেই পাচ্ছেন বিদ্যুৎ সংযোগ। আর আসছে মার্চের মধ্যে সব দুর্গম এলাকায় নিশ্চিত হবে বিদ্যুৎ সুবিধা। এর মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে সরকার। বিগত এক যুগে বিদ্যুতের আলো পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে। খাল, বিল আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে দুর্গম পাহাড়েও পৌঁছে গেছে বিদ্যুৎ। 1962 সালে বিদ্যুতের সাথে পরিচিত হলেও রাঙামাটির এই পাহাড়ের বাসিন্দাদের বিদ্যুতের আলো পেতে অপেক্ষা করতে হয়েছে 50 বছর। আধার কেটে এই জনপদে আসা বিদ্যুতের আলোয় দেশের উন্নয়নের মূল স্রোতে মিশে গেছে পাহাড়বাসী।
নারীদের দৈনন্দিন যে কার্যক্রমগুলো করে সেগুলো একটু সাশ্রয় হয়েছে। সাশ্রয় এই কারণেই তারা বিদ্যুতের মাধ্যমে মোটর দিয়ে পানি তুলতে পারতেছে। কেবল দুর্গম পাহাড়ি জনপদই নয়, বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে চরাঞ্চল, হাওর বাওর, বিল সব এলাকা। সমতল এলাকায় বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্নতা আশায় ঘুরে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী শিল্পগুলো। কারেন্টের মেশিনের কাজ কাম করি, আমরা ভালো সুবিধায় আছি। আগের চেয়ে ইনকামও ভালো হয়। হাতে কাজ করলে খুব কষ্ট হইতো, এখনকার তেমন একটা কষ্ট হয় না। তা মোটামুটি সংসার আল্লাহ দিলে ভালোই চলতেছে। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, গেল মাসে দেশের গ্রিড এলাকার সকল গ্রাহকের জন্য নিশ্চিত হয়েছে বিদ্যুৎ সুবিধা। আর অত্যন্ত দুর্গম এলাকায় 1025 গ্রামে থাকা 2.5 লাখ গ্রাহককে আগামী মার্চের মধ্যে আনা হবে বিদ্যুতের সুবিধার আওতায়। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমাদের ইস্তাহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, নির্বাচনী ওয়াদা ছিল 2021 সালের মধ্যে সবার ঘরে আমরা আলোকিত করব, এবং সেটাকে ধরে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ এখন 100% বিদ্যুতায়নে হয়ে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পর এবার দাম কমানো আর সরবরাহ ব্যবস্থার মান বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে আগামী 3 থেকে 4 দিন কিছুটা বাড়লেও মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। চলতি মাসে দেশে একাধিক মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। পৌষের মাঝামাঝি হলেও শীতের তীব্রতা নেই রাজধানী সহ সারা দেশে, কুয়াশাও কম। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি এমন থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, আগামী 3 থেকে 4 দিন ক্রমাগত বাড়তে পারে তাপমাত্রা, তবে কমতে শুরু করবে দ্বিতীয় সপ্তাহ থেকে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার দিকে থাকবে, অর্থাৎ শৈত্যপ্রবাহ শীতের অবস্থাটা কন্ডিশনটা থাকবে, তবে শৈত্যপ্রবাহ অবস্থাটা অনেক জায়গা থেকে আরও উঠে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তবে আগামী 3-4 দিন মোটামুটি তাপমাত্রা আবার বিশেষ করে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হিমালয় ও সাইবেরীয় হিমেল হাওয়া আসার কারণে তীব্র শীত অনুভূত হতে পারে দেশের উত্তর, পশ্চিম, দক্ষিণ পশ্চিম, ঢাকা বিভাগ সহ মধ্যাঞ্চল, সিলেট বিভাগ ও পার্বত্যাঞ্চলে। শৈত্যপ্রবাহটা কিন্তু আমাদের দেশে জানুয়ারি মাসে একটু বেশি হয়ে থাকে, তবে আপাতত আজকে 1 জানুয়ারি আমাদের জানুয়ারি 3 তারিখে আমাদের বিশেষজ্ঞ কমিটির একটা মিটিং আছে। ওইখানে আমরা আরও ডাটা এবং বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে আমরা তখন বলবো যে জানুয়ারি মাসে কোন ধরনের শৈত্যপ্রবাহ, যেটা মৃদু না মাঝারি না তীব্র শৈত্যপ্রবাহ, এই ধরনের কোন পরিস্থিতি হতে পারে। চলতি মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমন খবরে দেশের বাজারে কমতে শুরু করেছে দাম। 4 দিনের ব্যবধানে পাইকারি বাজারে দাম কমেছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা। তবে দেশের পেঁয়াজ চাষিদের রক্ষায় ভারত থেকে আমদানিতে 50% শুল্ক আরোপের পরামর্শ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্য বৃদ্ধির অভিযোগ দেখিয়ে গেল বছরের 14 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত, যার প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম হয় কেজি 250 টাকা পর্যন্ত। আমদানি শুল্ক হ্রাস করে বেশ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ এনে পরিস্থিতি সামাল দেয় সরকার। গেল 28 ডিসেম্বর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। এ খবরে দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দর কমে যায়। ইন্ডিয়ান পেঁয়াজের রেট কম থাকে তাহলে আমাদের দেশি পেঁয়াজের রেটও কমে যাবে আর কি। আর যদি ওটা একটু ভালো রেট থাকে তাহলে আমাদের দেশি পেঁয়াজের রেটটা ভালো থাকবে আর কি। 40-42 কিনা এরা 44-46 টাকা বিক্রি করছি, আর এখন আজকে 30-32 কিনা 46-36-37 বিক্রি হতে আর কি। 4 দিন আগেও 38 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন পাইকারি বাজারে নেমে এসেছে 28 টাকায়। এতে বিপাকে পড়েছেন চাষিরা। ভারতের মাল আসতেছে, মানে আমাদের মালের দাম কমে যাবে, ব্যাকি উঠে নিয়ে আসি না, আমাদের মালের দাম হারে কম। 27-28 থাকলে পরে লস হবে, 35-38 বেচলে পরে বাঁচবে, কৃষক চালান বাঁচবে, কতকের কিছু লাভ হবে। মার্চ পর্যন্ত দেশে পেঁয়াজ উৎপাদনের মৌসুম চলাকালীন পেঁয়াজ আমদানি বন্ধ রাখার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস পেঁয়াজ আমদানির উপর নিষেধাজ্ঞা থাকা উচিত।
যদি তা সম্ভব না হয় কমপক্ষে 50% শুল্ক আরোপ করা উচিত। তাতে করে পেঁয়াজের আমদানি করা দাম প্রায় 35 টাকা হবে এবং সেটার সঙ্গে আমাদের কৃষক কম্পিট করতে পারবে, নতুবা আমাদের কৃষক দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বাজার দর পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে আজকের বাজার দর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন, বিশেষ করে শীতকালীন সবজির দাম কেমন, এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পেঁয়াজের দাম, ঠিক দেশি পেঁয়াজের দাম কত টাকা কমেছে, যেহেতু ভারত আবারও পুনঃভাবে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে, তো এক্ষেত্রে পেঁয়াজের বাজারে প্রভাব কেমন দেখছেন? পেঁয়াজের বাজারের প্রভাব যদি বলি সেক্ষেত্রে বলা যায় ভারত যখনই এই ঘোষণা দিয়েছে এরপর থেকেই মূলত প্রতি কেজিতে প্রায় 10 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমে গেছে বলে আমাদেরকে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন। এই মুহূর্তে আমি একটি পেঁয়াজের দোকানের সামনে আছি। এখানে তুরস্কের যেই মাঝারি আকারের পেঁয়াজগুলো আছে, বড় আকারের, সেই পেঁয়াজগুলো 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর কিছু ছোট আকারের তুরস্কের পেঁয়াজ আছে যেগুলো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। আর এগুলো কিন্তু ভারত ঘোষণা দেওয়ার আগে সেগুলো 60 টাকা পর্যন্ত বিক্রি হতো বলে খুচরা বাজারে আমাদের এখানকার যিনি খুচরা বিক্রেতা তিনি জানিয়েছেন। আর চাইনা যে পেঁয়াজগুলো বড় আকারের, সেগুলো কিন্তু ঘোষণা দেওয়ার আগে যেগুলো 30 টাকা ছিল সেগুলো এখন 20 টাকায় বিক্রি হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি দেশি যে পেঁয়াজ সেটিও মানভেদে 40 থেকে 60 টাকার মধ্যেই রয়েছে বলে এখানকার বিক্রেতারা বলছেন। আর এর বাইরে আমি যদি সবজির বাজারের কথা বলি সেক্ষেত্রেও বলা যায় যে শীতকালীন সবজির সরবরাহ কিন্তু এরই মধ্যে বেড়েছে। এই মুহূর্তে আমি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সবজি কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, শিম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, এবং একই সঙ্গে বিশেষ করে আলুর যেই দাম, নতুন আলুর দাম, সেটিও কিন্তু এর মধ্যে কমতে শুরু করেছে। 45 থেকে 50 টাকা কেজি দরে সেগুলো বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আর তারা বলছেন এখন আসলে শীতকালীন সবজির যে সরবরাহ সেটি কিন্তু প্রতিদিনই বাড়ছে। আর আগে যেটি হতো যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু চট্টগ্রামে নিয়ে আসা হতো এইসব সবজি, এখন যে স্থানীয় যেসব আশেপাশের এলাকাগুলো রয়েছে, দোহাজারি, চকরিয়া সহ স্থানীয় যে বাজারগুলো, সেখান থেকে কিন্তু তারা সবজি নিয়ে এসে এই বাজারে বিক্রি করতে পারছেন বলে তারা জানিয়েছেন। এবং সবজির দাম নিয়ে কিন্তু ক্রেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু এরই মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন। কারণ মাত্র মাস দেড়েক আগেও কিন্তু 50 টাকার নিচে কিন্তু সবজি পাওয়া যায়নি। এখন যেহেতু সরবরাহ বাড়ার কারণে সেটি কমেছে, তাই তাদের মধ্যে এক ধরনের সন্তোষ আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রামের বাজার পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। করোনা মহামারীর ভয়াবহতাকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে বিশ্বজুড়েই করোনা সতর্কতা মেনে চলছে উৎসব। সংক্রমণের ভয়াবহতা বেশি এমন অনেক দেশেই বাতিল করা হয়েছে বর্ষবরণের নানা আয়োজন। প্রতি বছরের মতো এবারও ইংরেজি নতুন বছর বরণে জমকালো আয়োজন ছিল নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। যদিও অন্যবারের মতো বিদেশি পর্যটকদের উপস্থিতি ছিল না, তবু নেচে গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউ ইয়র্কবাসী। প্রথম দেশ হিসেবে ইংরেজি নতুন বছর 2021কে বরণ করেছে নিউজিল্যান্ড। করোনা সংক্রমণ রোধে বাড়তি সতর্কতায় পালিত হয় বর্ষবরণ উৎসব। নিউজিল্যান্ডের পরপরই নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। প্রতি বছরের মতো এবারও সিডনিতে চোখ ধাঁধানো আতশবাজির আয়োজন থাকলেও আতশবাজি উপভোগ করতে ছিল না হাজারো মানুষের ভিড়। করোনায় সরকারের নানা বিধিনিষেধের কারণে অনেকটাই ফাঁকা ছিল সিডনি হারবার এলাকা। তবে মনোমুগ্ধকর আতশবাজি দিয়ে 2021কে স্বাগত জানায় হংকংবাসী। দেশটিতে করোনা স্বাস্থ্যবিধির কড়াকড়ি থাকলেও অন্যান্য দেশের মতো ততটা সীমিত ছিল না আয়োজন। তাইওয়ানেও দেখা মিলেছে দৃষ্টিনন্দন আয়োজনের। বিশ্বের সবচেয়ে বড় দৃষ্টিনন্দন আতশবাজির আয়োজন ছিল সংযুক্ত আরব আমিরাতে। সংক্রমণ বাড়লেও উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তবে বর্ষবরণের আয়োজন থেকে বঞ্চিত দ্বিতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ।
নতুন বছরকে স্বাগত জানানোর বদলে নতুন করে কড়াকড়ি আরোপে গৃহবন্দী যুক্তরাজ্যের 2 কোটি মানুষ। জনসমাগম বাতিলের পাশাপাশি আতশবাজি বেচাকেনা নিষিদ্ধ করে জার্মানি। সংক্রমণ বাড়ায় স্পেনের মাদ্রিদের ঐতিহ্যবাহী আতশবাজি অনুষ্ঠানে ছিল না দর্শনার্থীর ভিড়। ফ্রান্সের প্যারিসের চিত্র এক। জনসমাগম রোধে প্যারিসের রাজপথে ব্যস্ত সময় কাটিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বছরের প্রথম দিনে ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি চট্টগ্রাম আবাহনী। 2 জয় গ্রুপ সেরা হয়েই শেষ 8-এ এসেছে শেখ রাসেল। প্রতিপক্ষের জালে 4 গোল দেওয়ার বিপরীতে 2টি হজম করেছে বেঙ্গল ব্লুজ। বিদেশি রিক্রুট আশ্ররোভ উগো চুকুয়া এ মৌসুমে দলটির অন্যতম ভরসা। তকলিস হেমন্তের মতো দেশিরাও ম্যাচে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে 1 ম্যাচ জিতে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী। দলটির ডাগআউটে ঘরোয়া ফুটবলের সেরা কোচ মারুফুল হক। প্রতিপক্ষকে ভোগাতে পারে ব্লু পাইরেটসদের ব্রাজিলিয়ান রিক্রুট নিক্সন। স্থগিত হয়েছে অনেকগুলো আসর, সে কারণেই বাড়তি আগ্রহ 2021 নিয়ে। এবছর হোম অ্যাওয়ে মিলে মোট 8টি সিরিজ খেলবে জাতীয় ক্রিকেট দল। এর বাইরে রয়েছে এশিয়া কাপ এবং টি20 বিশ্বকাপের চ্যালেঞ্জ। ফুটবলে ঘরের মাটিতে অপেক্ষা সাফ চ্যাম্পিয়নশিপের। এছাড়া রোম সানার লক্ষ্যভেদে অপেক্ষার তালিকায় টোকিও অলিম্পিক। নতুন বছরে নতুনের আহ্বান, পুরনোকে ভুলে যাত্রা নতুনের পথে। নিউ নর্মালে ক্রীড়াঙ্গনও ঘুরে দাঁড়াবে আপন আলোয়, যেখানে হয়তো গড়া হবে নতুন ইতিহাস, ভাঙতে পুরনো কীর্তি। ক্রিকেট বরাবরের মতোই থাকবে আগ্রহের কেন্দ্রে। 2021 সূচি যেন ম্যাচে ঠাসা। করোনায় স্থগিত দ্বিপক্ষীয় সিরিজগুলো দেখবে আলোর মুখ। দেশে বিদেশে ব্যস্ত থাকবেন তামিম সাকিবরা, যার শুরুটা জানুয়ারি ফেব্রুয়ারির উইন্ডিজ সিরিজ দিয়ে। সেটার রেশ কাটতে না কাটতেই ছুটতে হবে নিউজিল্যান্ডে। ডাউন আন্ডারে পরীক্ষা শুরু মার্চের 2য় সপ্তাহে। এপ্রিলের ফাঁকা উইন্ডোতে জায়গা করে নিতে পারে বহুল আলোচিত শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ। 2020-এ স্থগিত হয়ে যাওয়া এশিয়া কাপের আসর বসবে শ্রীলঙ্কায় জুন মাসে। আগস্টে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর ব্যাক টু ব্যাক নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। অক্টোবর নভেম্বরে ভারতে টি20 বিশ্বকাপের চ্যালেঞ্জ। এরপর বাংলাদেশে আসবে পাকিস্তান। বছরের শেষ হবে ডিসেম্বরে টাইগারদের নিউজিল্যান্ড যাত্রার মাধ্যমে। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে লড়াকু শুরুর আত্মবিশ্বাস ধরে রাখা যায়নি। 5 ম্যাচে 4 হারের পর বাকি এখন আনুষ্ঠানিকতা। 25 মার্চ আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচ। এরপর 7 জুন ভারত, আর পরের সপ্তাহে ওমানের বিপক্ষে বেঙ্গল টাইগার্স। 3 ম্যাচই ঘরের মাঠে। বিশ্বকাপ বাছাই এখন আনুষ্ঠানিকতা, কিন্তু দক্ষিণ এশিয়ান ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে। টানা 4 আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নতুন চ্যালেঞ্জ। নতুন বছরে নিজ ডেরায় শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার। আর্চারির বিশ্বমঞ্চে লাল সবুজের অন্তর্ভুক্তির পেছনে বড় ভূমিকা তার। নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রোমান সানা। স্বপ্নের পরিধিতে ঢুকে পড়েছে টোকিও অলিম্পিকও, কিন্তু বিজয় দিবস আর্চারিতে তার নিষ্প্রভতা বাড়াচ্ছে উদ্বেগ। বাজে সময় পেছনে ফেলে রোমানে কি জিতবে বাংলাদেশ? নতুন বছরের নতুন সূর্যে অপেক্ষা অনেকগুলো স্বপ্নের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়েছে শীতকালীন দলবদল। 2021 সালে মেসি, রামোস, মদ্রিচ সহ বেশ কিছু তারকার চুক্তি শেষ হচ্ছে বর্তমান ক্লাবের সাথে। সেজন্য এখন থেকে অন্য ক্লাবের সাথে আলোচনা চালিয়ে যাওয়া অথবা নতুন ক্লাব খুঁজে নিতে পারবেন এসব তারকারা। বর্তমান ক্লাবের সাথে চুক্তির শেষ পর্যায়ে আছেন অ্যাগুয়েরো, ডিপাই, গার্সিয়ারা। ফরওয়ার্ডের ঘাটতি মেটাতে 90 মিলিয়ন ইউরো দিয়ে টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেইনকে পেতে চাইছে ম্যানচেস্টার সিটি। মেসি, রামোস, মডরিচ নামগুলো ইউরোপিয়ান ফুটবলের সামান্য খোঁজখবর রাখাদের কাছেও পরিচিত। নতুন বছরে ক্লাবগুলোর কাছে নতুন সম্ভাবনার নাম এই 3 তারকা, কারণ বর্তমান ক্লাবের সাথে তাদের চুক্তি যে নবায়ন হয়নি অথবা করেননি। ইউরোপিয়ান লিগগুলোতে শুরু হয়েছে শীতকালীন দলবদল। চলতি মৌসুম শেষে অনেক ফুটবলারের চুক্তি শেষ হয়ে যাবে, তাই তো এই দলবদলে কথা চালিয়ে যাওয়া অথবা
নতুন ঠিকানা ঠিক করে নিতে পারবেন এইসব ফুটবলার। এমন ফুটবলারদের তালিকা লিড দিচ্ছেন মেসি। কয়েকদিন আগে মেসি জানিয়েছেন MLS-এ খেলার আগ্রহের কথা। যুক্তরাষ্ট্রে তার 9 মিলিয়নের বাড়ি সেই জল্পনার পালে হাওয়া দিয়েছে। দেখার অপেক্ষা বাকি সময়ে মেসি কোন কোন ক্লাবের সাথে আলোচনা চালিয়ে যান। রোনালদো যাওয়ার পর মাদ্রিদের স্তম্ভ হয়ে আছেন রামোস ও মডরিচ। দুই সিনিয়রকে একসাথে হারাতে চাইবে না ম্যানেজমেন্ট। তাদের রেখে দিতে লোভনীয় প্রস্তাব দিতে হবে, যা এখনো করেনি রিয়াল মাদ্রিদ। দেখার অপেক্ষা এই দুই অভিজ্ঞ ফ্রিতেই চলে যান নাকি চুক্তি নবায়ন করে ক্লাবেই থেকে যান। 2021 সালে চুক্তি শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর। লিগে সর্বোচ্চ 12 হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন, যা আর কারু নেই। 32 বছরে পা দেয়া এই তারকাকে রেখে দেওয়ার সম্ভাবনা খুবই কম। নতুন স্ট্রাইকার হিসেবে 90 মিলিয়নে পেতে চাইছে টটেনহ্যাম অধিনায়ক হ্যারি কেইনকে। ম্যানচেস্টার ইউনাইটেডকে হতাশ করেছেন। লিওতে গিয়ে নতুন করে ক্যারিয়ারের মানে খুঁজে পেয়েছেন মেমফিস ডিপাই। বার্সা কোচ কোম্যান তাকে চাইছে পরের মৌসুমে। সেটা হয়ে যেতে পারে একেবারে কম খরচে, কারণ মৌসুম শেষে চুক্তি শেষ হয়ে যাবে এই ডাচ তারকার। এই তালিকায় থাকা গার্সিয়া, ডোনারুমা, আলাবাদের সাথে বর্তমান ক্লাব নতুন করে চুক্তি করেনি, আলোচনাও শুরু হয়নি। তাতে বলাই যায় নতুন মৌসুমের ক্লাব এই মাসে ঠিক করে ফেলতে পারেন এইসব তারকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা জয়ে লিগ শিরোপার দৌড়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লক্ষ্য ধারাবাহিকতা রেখে সামনে এগিয়ে যাওয়া। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। বাংলাদেশ সময় রাত 2টায় ম্যাচটি শুরু হবে। নভেম্বরের শুরুতে আর্সেনালের কাছে হেরেছিল ম্যান ইউনাইটেড। এরপর এখনো পর্যন্ত লিগে অপরাজিত রেড ডেভিলস। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না উরুগুয়ান তারকা এডিনসন কাভানি। এছাড়া মূল একাদশ এবং পরিবর্তিত ফুটবলাররা রয়েছেন ফর্মে। অন্যদিকে 14 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে অ্যাস্টন ভিলা। সবশেষ 5 মুখোমুখিতে 3 জয় ম্যানচেস্টার ইউনাইটেডের, বাকি 2 ম্যাচ হয়েছে ড্র। সেই ধারাবাহিকতা নিজেদের মাঠে রাখতে মরিয়া সুলশিয়ারের শিষ্যরা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।